নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসেলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ ম্যাথের যে সিরিজটি শুরু করেছিলাম, সেই ডেসক্রিপটিভ ম্যাথের সিরিজের আরো একটি প্র্যাকটিস সেট 14 নিয়ে এসেছি। এর আগে ইতিমধ্যে আমাদের চ্যানেলে আরো অনেক প্র্যাকটিস সেট ইতিমধ্যে আপলোড হয়েছে। তোমরা সেই প্র্যাকটিস সেটগুলো আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও পিএসসি মিসেলেনিয়াস মেন্স সংক্রান্ত আরো অনেক ভিডিও আপলোড হয়েছে, তোমরা সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। আশা করি সেই ভিডিওগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে। তাহলে চলো আজকে আমাদের যে প্র্যাকটিস সেট 14 সেটি শুরু করা যাক। 3 car traveled distance in the ratio 1:2:3. If the ratio of the time of travel is 3:2:1, then the ratio of their speed is, ঠিক আছে, অর্থাৎ তিনটে গাড়ি যথাক্রমে 1:2:3 অনুপাতে দূরত্ব অতিক্রম করছে। যদি তাদের সময়ের অনুপাত 3:2:1 হয় তাহলে তাদের গতির বেগের অনুপাত কত? তোমরা জানো পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে যে অঙ্কগুলো থাকে তাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু 5 নম্বর করে থাকে এবং সেগুলো ডেসক্রিপটিভ প্যাটার্নে করতে হয়। তাই আমরা এক্ষেত্রে এই অঙ্কগুলো যদিও অনেক শর্টকাট নিয়মে করা যেত, আমরা কিন্তু সেগুলো ডেসক্রিপটিভ ওয়েতেই করব। দেখো, তিনটি গাড়ি দূরত্ব অতিক্রম করেছে 1:2:3 অনুপাতে। তাহলে দেখো, প্রথমে লিখি তিনটি গাড়ির দূরত্ব অতিক্রমের অনুপাত সমান হচ্ছে 1:2:3। ঠিক আছে, মনে করি প্রথম গাড়িটি x দূরত্ব, দ্বিতীয় গাড়িটি 2x দূরত্ব এবং তৃতীয় গাড়িটি 3x দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, প্রথম গাড়িটি x দূরত্ব, দ্বিতীয় গাড়িটি 2x দূরত্ব এবং তৃতীয় গাড়িটি 3x দূরত্ব অতিক্রম করেছে। এখন অতিক্রান্ত সময়ের অনুপাত সমান হচ্ছে কত না 3:2:1। ঠিক আছে, এক্ষেত্রেও ধরে নাও, ধরি প্রথম গাড়িটি সময় নিয়েছে সমান 3y, দ্বিতীয় গাড়িটি 2y এবং তৃতীয় গাড়িটি সমান হচ্ছে কত না 3y। ঠিক আছে, এখন আমরা জানি গতিবেগ সমান হচ্ছে কত দূরত্ব বাই সময়। ঠিক আছে, গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে দেখো, আমরা আমাদের নেক্সট যে স্লাইড আছে তাতে চলে যাব।
অতএব প্রথম গাড়ির গতিবেগ সমান কত? প্রথম গাড়ি দ্বারা অতিক্রান্ত দূরত্ব বাই প্রথম গাড়ির যে সময় নিয়েছে সেটা। তাহলে প্রথম গাড়ির দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, সময় নিয়েছে কত না 3y, ঠিক আছে, এত একক। দ্বিতীয় গাড়ির গতিবেগ কত? দ্বিতীয় গাড়ির সময় নিয়েছে কত? দেখো, অতিক্রান্ত দূরত্ব 2x, সময় নিয়েছে 2y, তাহলে 2x বাই 2y একক। আর হচ্ছে তৃতীয় গাড়ি গতিবেগ কত? তৃতীয় গাড়ির ক্ষেত্রে 3x, অতিক্রান্ত দূরত্ব 3y, তাহলে দেখো 3x বাই 3y একক। অতএব তিনটি গাড়ির গতিবেগের অনুপাত সমান কত? x বাই 3y ইজ টু 2x বাই 2y ইজ টু 3x বাই 3y, ঠিক আছে। আচ্ছা, এটা 3y হবে না, এটা শুধু y হবে। তোমরা দেখবে এক্ষেত্রে কিন্তু y সময় নিয়েছে না, এটা হচ্ছে y হবে, সরি। নেক্সট পেজে গিয়ে এখানেও আমাদের এটা y করতে হবে কিন্তু, y, ব্যাস। এবার দেখো, যদি লসাগু করি এই তিনটের, তাহলে কি হবে? 6y লসাগু হবে, ঠিক আছে। তাহলে x বাই 3y ইন্টু 6y ইজ টু 2x বাই 2y ইন্টু 6y ইজ টু 3x বাই y ইন্টু 6y, ঠিক আছে। যেহেতু অনুপাত আছে তাই কাটাকাটি করলাম না। এক্ষেত্রে কত হবে? y কেটে যাবে, 3 আর 2 6, তার মানে 2x ইজ টু, দেখো 2y আর 6y কেটে গিয়ে হবে 3, 3 আর 2x হচ্ছে 6x ইজ টু, দেখো y কেটে যাবে, 3 6 18, 18x সমান কত হবে? 2 ইজ টু 6 ইজ টু 18 সমান হচ্ছে কত? 1 ইজ টু 3 ইজ টু 9, 2 দিয়ে কেটে দিলাম, ঠিক আছে। তাহলে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত হয়ে গেল 1:3:9। নেক্সট দেখো, 1/3 of a certain journey is covered with the speed of 25 km/h. 1/2 part of the journey is covered with the speed of 45 km/h and the remaining part is covered with the speed of 37.5 km/h. What is the average speed for the whole journey? অর্থাৎ একটি যাত্রার 1/3 অংশ 25 কিমি/ঘন্টা বেগে, 1/2 অংশ 45 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ 37.5 কিমি অর্থাৎ 37.5 কিমি পার বেগে অতিক্রান্ত হয়। পুরো যাত্রার গড় গতিবেগ কত? ঠিক আছে, তাহলে দেখো এটা কিভাবে করব। মনে করি পুরো যাত্রার পথ অর্থাৎ টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, এটা হচ্ছে x কিলোমিটার, এটা ধরে নিলাম। মনে করি পুরো যাত্রার পথ হচ্ছে x কিলোমিটার। এখন 1/3 পার্ট অফ সার্টেন জার্নি অর্থাৎ x/3 কিলোমিটার যায় কত গতিতে? 25 কিমি/আওয়ার গতিবেগে, ঠিক আছে। তাহলে এখানে কি করব? গতিবেগে। অতএব
এখানে লিখি অতএব এই যে যাত্রাপথটা x/3 কিলোমিটার করেছে 25 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, সেক্ষেত্রে প্রয়োজনীয় সময় কত লেগেছে। প্রয়োজনীয় সময় তোমরা জানো যে দেখেছো ভি সমান কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম যখন আমি চাইবো তাহলে নিশ্চয়ই ডিস্টেন্স বাই ভেলোসিটি হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ ডিস্টেন্স বাই গতিবেগ। তাহলে প্রয়োজনীয় সময় ডিস্টেন্স কত আছে আমার x/3 আর গতিবেগ কত 25 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আমার আওয়ার হয়ে যাবে, ঠিক আছে, বা ঘন্টা। আচ্ছা যেহেতু বাংলায় লিখছি তাই বাংলাতেই এটাও লিখে দিই। 25 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে, তার মানে কত হবে এটা x/75 এত ঘন্টা। ওকে, এবার কি x/2 অর্থাৎ 1/2 পার্ট অফ দ্য জার্নি, তাহলে x/2 কিলোমিটার যায় সমান কত সময়ে কত গতিবেগে 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে প্রয়োজনীয় সময়, এক্ষেত্রে প্রয়োজনীয় সময়, এক্ষেত্রে প্রয়োজনীয় সময় কত, টোটাল ডিস্টেন্স কত x/2 কিলোমিটার আর গতিবেগ কত 45 কিলোমিটার পার আওয়ার, তাহলে এক্ষেত্রেও হয়ে যাবে কত দেখো x/90 ঘন্টায়। ওকে, আচ্ছা তোমাদের এখন মনে হতে পারে যে আমরা এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে প্রয়োজনীয় সময়টা বের করছি কেন, কারণ তোমরা দেখো আমাদের চেয়েছে কি অ্যাভারেজ স্পিড অর্থাৎ গড় গতিবেগ। এই গড় গতিবেগ মানে হচ্ছে ভি অ্যাভারেজ, আমি এটা রাফ করছি, ঠিক আছে, ভি অ্যাভারেজ সমান হচ্ছে কত টোটাল ডিস্টেন্স, ডিস্টেন্স টোটাল বাই টোটাল টাইম, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমরা কত দেখেছি x কিলোমিটার, তাহলে প্রত্যেক ক্ষেত্রে যদি প্রয়োজনীয় সময় যেটা পাচ্ছি সেটা যদি যোগ করে দিই সেক্ষেত্রে আমরা ভি অ্যাভারেজ বা যেটা অ্যাভারেজ ভেলোসিটি সেটা পেয়ে যাবো, বা অ্যাভারেজ গতিবেগ সেটা পেয়ে যাবো। তাই আমরা এক্ষেত্রে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে প্রয়োজনীয় সময়টা বের করছি। প্রথম ক্ষেত্রে x/75 ঘন্টা হলো, দ্বিতীয় ক্ষেত্রে x/90 ঘন্টা হলো। তৃতীয়ত দেখবো, দেখো এবার কি বলেছে তৃতীয়টা ক্ষেত্রে রিমেনিং পার্ট ইজ কভার্ড উইথ দ্য স্পিড অফ 37.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো প্রথম পার্টটা কত চলেছে x/3 কিলোমিটার, দ্বিতীয় পার্টটা কত চলেছে x/2 কিলোমিটার। এবার আমরা নেক্সট দেখো এখন বাকি দূরত্ব, ঠিক আছে, বাকি দূরত্ব কত না x/3 প্লাস x/2। ওকে, কত হবে তাহলে দেখো x মাইনাস 3 দুগে 6, 2x প্লাস 3x সমান কত হবে x মাইনাস 5x/6 সমান হচ্ছে x/6 কিলোমিটার, এটা হচ্ছে বাকি দূরত্ব। এবার এই x/6 কিলোমিটার কততে যাই 37.5 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে। দেখো এবার লিখবো কি যে x/6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 37.5 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে, ঠিক আছে। অতএব আচ্ছা আমি এই অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটাতে যে কিলোমিটারগুলো ইংলিশে লিখছি সেগুলো কিন্তু তোমরা বাংলায় কনভার্ট করে নিও। প্রয়োজনীয় সময় কত দেখো টোটাল ডিস্টেন্স বাই টাইম, তাহলে x/6 বাই 37.5 এত ঘন্টায়, ঠিক আছে, প্রয়োজনীয় সময় এত ঘন্টা সমান কত হবে x/37.5কে যদি x দিয়ে 6 দিয়ে যদি গুণ করো 6 5 30 শূন্য হাতে থেকে 3, 6 7 42 3 45 5 হাতে থেকে 4, 6 3 18 হচ্ছে 22, 225
x/225 ঘন্টা। এবার দেখো আমরা বের করব গড় গতিবেগ। ঠিক আছে, এটা লিখবে যে আমরা জানি গড় গতিবেগ সমান কি না মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কত আমরা দেখেছি, আমরা ধরেছি এক্স কিলোমিটার, এটা হচ্ছে মোট দূরত্ব। মোট সময় প্রথমে ছিল কত, এক্স বাই 75, x/90। তাহলে x/75 প্লাস x/90 প্লাস এই যে দূরত্ব x/225। ঠিক আছে, এবারে এটাকে কি লিখতে পারি দেখো, উপরে এক্সট্রা রইলো, এগুলো লসাগু করবো। লসাগু করলে কত হবে, 450। তাহলে 75, দেখো লসাগুটা যদি আমরা এইভাবে করি, 75, 90, 225, 15 দিয়ে যদি করি, 5 15 75, 6 15 15 225, 5 একে 5, 6 15। ঠিক আছে, অর্থাৎ 75 দিয়ে করলে এখানে হবে কত, 18x প্লাস 90 যদি করি, 6 15 90, এটা হয়ে যাবে কত, 15x। ঠিক আছে, আর দেখো 225, তাহলে এটা হয়ে যাবে কত, 6x। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এক্স বাই এই 450টা উপরে উঠে যাবে, আর 18x আর 15x 33x, আর এটা হবে 39x। ঠিক আছে, এক্স এক্স কেটে যাবে, 450/39। দেখো 3 13 39, 3 150, 150/3, এত কত, কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, 150/3 অর্থাৎ, আচ্ছা দেখো, এটা 3 13 39, 3 15 45। 225, আচ্ছা এটা তো 13, তাহলে দেখো 13 একে 13, আচ্ছা একটু ভুল হয়েছে এখানে, ধরো
450 যদি লসাগু হয়, এটা হবে কত? 2x, এটা হবে 5x, এটা হবে 6x। ঠিক আছে, তাহলে 6 এর 5 11 আর 2 13, 13x, 13x, x x কেটে গেল, 450/13 সমান কত হবে? 3 13 39, 60, 4 13 52, 8, 6 13 78, 13.61 কিমি/আওয়ার। ঠিক আছে, তাহলে গড় গতিবেগ সমান কত হবে? 34.61 কিলোমিটার/আওয়ার। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো, if x man can do a piece of work in x days, then the number of days in which y man can do the same work is। অর্থাৎ যদি x জন মানুষ x দিনে একটি কাজ শেষ করতে পারে, তবে y জন মানুষ একই কাজ কত দিনে শেষ করবে? দেখো, এক্ষেত্রে আমরা লিখব x জন মানুষ কত দিনে শেষ করতে হবে, অর্থাৎ x জন মানুষ একটি কাজ শেষ করে সমান x দিনে। ঠিক আছে, একজন মানুষ একটি কাজ শেষ করে সমান কত দিনে? আরো বেশি দিন লাগবে নিশ্চয়ই, তাই এটা লিখবো আমরা এইভাবে, x ইন্টু এক্স সমান এক্স স্কোয়ার দিনে। ঠিক আছে, আমরা ভাগ করলাম না এই কারণেই, কারণ তোমরা জানো জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, যেহেতু জন কমে যাচ্ছে তাই দিনের ক্ষেত্রে বেশি লাগবে, এক্স স্কোয়ার দিনে। এবার দেখো, লিখব যে ওয়াই জন মানুষ একটি কাজ করে, আরো কম লাগবে, তাই এক্স স্কোয়ার বাই ওয়াই দিনে। ঠিক আছে, এটা খুব সহজ অঙ্ক ছিল, তাহলে আমাদের মূল উত্তর হয়ে গেল। অতএব ওয়াই জন মানুষ কাজটি এক্স স্কোয়ার বাই ওয়াই দিনে শেষ করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখো, a sum of rupees 12,000 deposited at compound interest becomes double after 5 years, how much will it be after 20 years? অর্থাৎ 12,000 টাকা একটি মূলধন চক্রবৃদ্ধি সুদে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে টাকার পরিমাণ কত হবে? আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল এ সমান কত? পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদে 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে 12,000 টাকা 5 বছর পর হয় সমান কত? দ্বিগুণ হয়, অর্থাৎ 24,000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো
অতএব 24,000 সমান 12,000 ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার কত 5, যেহেতু 5 বছরে বলেছে। বা 1 + r/100 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে কত 24,000 বাই 12,000। ওকে, 0 0 0 কেটে দিলাম, 12 2 হয় কত 24। অতএব 1 + r/100 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে কত 2। অতএব 1 + r/100 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 1/5। এটাকে আমরা দিলাম 1 নম্বর। ঠিক আছে, এবার দেখো কি বলছে 20 বছরে টাকার পরিমাণ কত হবে। দেখো এটা লিখবো 20 বছর পর টাকার পরিমাণ হবে সমান, আসল কত ছিল 15,000 ইন্টু 1 + r/100, যেহেতু সুদের হার ছিল আর, তাই এটা 1 + r/100 লেখা হলো, আর এখানে হবে 20। ঠিক আছে, এবার দেখো 1 নম্বর থেকে, অর্থাৎ 1 নম্বর সমীকরণ থেকে মান বসিয়ে পাই সমান 15,000। এই 1 + r/100 এর মান ছিল 2 টু দি পাওয়ার 1/5, তাহলে এটা পুরোটা হয়ে যাবে 20। ঠিক আছে, তোমরা এর আগে সূচক করার সময় দেখেছো a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n এরকম যদি থাকে তখন সেটা কি হয়ে যায় a টু দি পাওয়ার mn। ঠিক আছে, ঠিক সেই একই রকমভাবে এইখানেও তাই 15,000 ইন্টু 2 টু দি পাওয়ার 1/5 ইন্টু 20, অর্থাৎ 5 20 কেটে যাবে, 5 4 20, তাহলে এটা হয়ে যাবে কত 2 টু দি পাওয়ার 4। ওকে, 15,000 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে দেখো 6 15 90 এর 0 হাতে থেকে 9, 16 একে 16 আর 9 25, অর্থাৎ 2,50,000 টাকা। 2,50,000 টাকা এটা হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্টে। আচ্ছা সরি, এটা তো ছিল 12,000। ওকে, এটা 12,000 ছিল। তাহলে দেখো 6 12 72, 2 হাতে থেকে 7, 12 একে 12 আর 7 19, 1,92,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর, অর্থাৎ অর্থাৎ 20 বছর পর টাকাটির পরিমাণ হবে সমান 1,92,000 টাকা। নেক্সট দেখো a sum of rupees 15,000 is lent at compounded annually at an interest rate of 20% per annum. If the interest is compounded half yearly, then how much more interest will be obtained in 1 year? ঠিক আছে, আমরা এখন হিসেব করব যখন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি আমাদেরকে দিচ্ছে, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা প্রথমে বের করব। দেখো 15,000 টাকা বার্ষিক চক্রবৃদ্ধি হারে
20% সুদের হারে 1 বছর পর 15,000 টাকার, লিখি বার্ষিক চক্রবৃদ্ধি হারে 20% সুদের হারে 1 বছর পর সুদ পাওয়া যায় সমান কত দেখো, 15,000 ইন্টু 1 প্লাস 20/100 টু দি পাওয়ার n, সেক্ষেত্রে আমরা 1 লিখেছি যেহেতু 1 বছর পরে বের করছি, মাইনাস 15,000। মাইনাসটা কেন করলাম, কারণ এটা সুদ বের করছি বলে। তাহলে এটা কি লিখতে পারি, 15,000 ইন্টু 1 প্লাস 20/100 মাইনাস 1 সমান 15,000 ইন্টু, দেখো 20/100 কাটাকাটি করলে 1/5 হয়ে যাবে, 1/5 প্লাস 1 হয়ে যাবে 6/5, একটু স্টেপ জাম্প করলাম, 6/5 মাইনাস 1 সমান 15,000 ইন্টু 6 মাইনাস 1 করলে হবে 5, 1/5 সমান কত হবে, 3,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি হারে 15,000 টাকার চক্রবৃদ্ধির সুদ হবে 3,000 টাকা। নেক্সট দেখো, যদি অর্ধবার্ষিক হারে সুদ পাওয়া যায় তাহলে কি হবে, যে আর সুদের হার, যেহেতু দেখো পুরো বছরটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে যে আর ছিল পুরো বছরের ক্ষেত্রে সেটা এই ক্ষেত্রে হয়ে যাবে r/2, এই ক্ষেত্রে হয়ে যাবে r/2, অর্থাৎ 6 মাস থাকবে r/2, 6 মাস হবে r/2 এই আকারে। ঠিক আছে, 6 মান্থ 6 মান্থ এইভাবে। তাই ক্ষেত্রে টাইমটাও হয়ে যাবে আমার, দেখো এক্ষেত্রে আর কি হবে, কত হবে না 20%/2 সমান হচ্ছে 10%। আর টাইম কত হবে, যেটা ছিল 1 বছর সেটার ক্ষেত্রে দুটো টাইম, অর্থাৎ 1 বছরকে দুভাগে ভাগ করে নেওয়া হচ্ছে, তাই হয়ে যাবে কত 2 টাইমস। ঠিক আছে, 2 টাইমস। তাহলে অর্ধবার্ষিক হারে সুদ পাওয়া যায়, সেক্ষেত্রে 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 সুদ কত হবে, দেখো 15,000 ইন্টু 1 প্লাস 10/100 মাইনাস 15,000। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমরা টাইমের জায়গায় 2 লিখব, যেহেতু এটা 2 বছর, দুটো টাইমের ক্ষেত্রে হচ্ছে, যেহেতু একটা বছরকে দুভাগে ভাগ করে নিয়ে 6 মাস 6 মাস 2 তো সময়ের হারে আমরা সুদটাকে ক্যালকুলেট করব। তাহলে দেখো 15,000 যদি আমরা কমন নিয়ে নিই, সেক্ষেত্রে কি হবে, 1 প্লাস 10/100 মাইনাস 1, এটা হয়ে যাবে স্কোয়ার। তাহলে 15,000 ইন্টু 100, 10 10 100 হয়ে যাবে, অর্থাৎ 11/10। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 121/100 মাইনাস 1 সমান কত, 15,000 ইন্টু 121 মাইনাস 100/100, অর্থাৎ 21/100। 0 0 কাটলাম, 15 1 15 আর 5 হাতে থেকে 1, 15 2 30 আর 1 31, 3,150 টাকা। ঠিক আছে, যদি অর্ধবার্ষিক হারে সুদ পাওয়া যায় সেক্ষেত্রে সুদ হচ্ছে 3,150 টাকা। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে সুদ বেশি পাওয়া যায় সমান কত, 3,150 মাইনাস 3,000 সমান কত, 150 টাকা। এটা হচ্ছে এতটা বেশি সুদ পাওয়া যায়। নেক্সট দেখো, while selling an item a businessman allows
a 40% discount on the marked price and incurs a loss of 30%. If the item is sold at the marked price, profit will be, অর্থাৎ একটি ব্যবসায়ী পণ্যের উপর 40% ছাড় দিয়ে বিক্রি করলে 30% ক্ষতি হয় যদি সে পণ্যটি চিহ্নিত মূল্যে বিক্রি করে, তবে লাভের শতকরা হার কত? তাহলে দেখো মনে করি পণ্যটির চিহ্নিত মূল্য কত সমান আমরা ধরে নিচ্ছি x টাকা। ঠিক আছে, এটা হচ্ছে চিহ্নিত মূল্য। এবার কি বলছে, এই বিজনেসম্যান 40% ডিসকাউন্ট দেয় চিহ্নিত মূল্যের উপরে, তারপর বিক্রি করে। অতএব বিক্রি মূল্য বা বিক্রয় মূল্য কত হবে না এক্স মাইনাস এক্স ইন্টু 40%। তাহলে সেটা কত হবে এক্স মাইনাস এক্স ইন্টু 40/100। ঠিক আছে, 20 দুয়ে 40, 20 পাঁচে 100। তাহলে এক্স মাইনাস 2x/5 সমান কত 5x মাইনাস 2x সমান হচ্ছে 3x/5 এত টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য 3x/5 টাকা। এবার দেখো কি বলছে যে মার্ক প্রাইসের উপর 40% ডিসকাউন্ট দিয়ে তার 30% লস হয়। ঠিক আছে, 30% লস হয়। তাহলে দেখো যদি এখন চিহ্নিত মূল্যে জিনিসটি বিক্রি করলে তার 30% ক্ষতি হয়। ঠিক আছে, 30% ক্ষতি হয়। তাহলে অতএব জিনিসটির ক্রয় মূল্য কত হবে? দেখো আমরা চিহ্নিত মূল্য বিক্রয় মূল্য কত পেয়েছি 3x/5। 3x/5 দেখো এই যে বিক্রয় মূল্য এটা কত সঙ্গে সমান 30% ক্ষতি, মানে আমরা যদি 100 টাকা তার ক্রয় মূল্য ধরি জিনিসটার, তাহলে বিক্রয় মূল্য হবে কত 30% ক্ষতি হলে 70 টাকা। অর্থাৎ 100 টাকা আমরা যদি কেনা দাম হয় 30 টাকা ক্ষতি হয় তখনই যখন আমরা জিনিসটাকে 70 টাকা দামে বিক্রি করব। ঠিক আছে, এবার যেহেতু আমাদের এই বিক্রি মূল্য 3x/5, তাহলে এটাই নিশ্চয়ই 70 সঙ্গে সমান। আমরা এক্ষেত্রে কি বের করলাম যে 3x/5 যখন বিক্রয় মূল্য, তখন প্রকৃত বিক্রয় মূল্য 70 টাকা। ঠিক আছে, অর্থাৎ আমরা কি বের করছি যে 70 টাকা যখন বিক্রয় মূল্য, তখন প্রকৃত বিক্রয় মূল্য হচ্ছে 3x/5। এবার বের করব যখন 100 টাকা মূল্য, তখন ক্রয় মূল্য কত। ঠিক আছে, ক্রয় মূল্য যেহেতু 100 টাকা, তাই 100 টাকার পরিমাণ মান কত সেটা বার করতে চাইছি। এই 3x/5/70 এটা হয়ে গেল 1 এর মান। ঠিক আছে, 1 এর মান এটা, তাহলে 100 মান কত? দেখো 0 0 কেটে দিলাম, তাহলে কত হবে এটা? জিনিসটির ক্রয় মূল্য কত হবে? জিনিসটি বিক্রি করলে 30% ক্ষতি হয়, অর্থাৎ ক্রয় মূল্য হবে দেখো 3x বাই, অর্থাৎ 30x, যেহেতু 3 × 10 = 30, 30x/35। যদি আমরা 5 দিয়ে কাটি, দেখো 5 × 6 = 30, 5 × 7 = 35, 6x/7 এটা হচ্ছে জিনিসটার ক্রয় মূল্য। এবার এখানে কি বলছে যে যদি ইফ দ্য আইটেম ইজ সোল্ড অ্যাট দ্য মার্ক প্রাইস, অর্থাৎ এই চিহ্নিত মূল্য x টাকায় যদি বিক্রি করা হতো তাহলে প্রফিট কত হতো। ঠিক আছে, বা এক্ষেত্রে দেখো এটা প্রফিট পার্সেন্টেজ হবে, প্রফিট পার্সেন্টেজ উইল বি, যেহেতু এখানে আমরা শতকরা লাভের শতকরা হার চেয়েছি। তাহলে দেখো জিনিসটির ক্রয় মূল্য পেলাম এটা। যদি জিনিসটি
ক্রয় মূল্যে, ক্রয় মূল্যে না, চিহ্নিত মূল্যে, চিহ্নিত মূল্যে বিক্রি করা হতো তখন বিক্রয় মূল্য দেখো যদি চিহ্নিত মূল্যে বিক্রি করা হতো তখন লাভ, ঠিক আছে, চিহ্নিত মূল্যে বিক্রি করা হলো মানে বিক্রয় মূল্য x টাকা এবং এ থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে, তখনই আমরা পাবো কত, লাভ, x মাইনাস 6x/7 অর্থাৎ x/7। ঠিক আছে, এই টাকাটাই হচ্ছে যদি বিক্রি করা হতো তাহলে লাভ এটা হতো। এবার দেখো এখন লাভের শতকরা হার সমান কত, লাভ কত হয়েছে x/7, ক্রয় মূল্য কত 6x/7। আমরা জানি ক্রয় মূল্যের উপরই সবসময় লাভ আর ক্ষতির পার্সেন্টেজ হিসেব করা হয়। এবার দেখো এই 7 কেটে যাবে, x কেটে যাবে, কত হবে তাহলে 100/6 সমান কত হবে 16.23%। ঠিক আছে, তাহলে যদি জিনিসটিকে চিহ্নিত মূল্যে বিক্রয় করা হতো, যদি জিনিসটি চিহ্নিত মূল্যে বিক্রয় হতো তখন লাভের শতকরা হার কত হতো না 16.23%। নেক্সট দেখো, Kuldeep offers his customers a discount of 10% on the marked price of a suitcase and he still makes a profit of 20%. What is the actual cost of the suitcase marked for rupees 2500? ঠিক আছে, অর্থাৎ কুলদীপ তার গ্রাহকদের সুটকেসের উপর 10% ছাড় দেয়, তবুও সে 20% লাভ করে। যদি সুটকেসের চিহ্নিত মূল্য 2500 টাকা হয় তাহলে প্রকৃত ক্রয় মূল্য কত? দেখো মনে করি সুটকেসটির প্রকৃত ক্রয় মূল্য সমান কত না x টাকা। সুটকেসটির প্রকৃত ক্রয় মূল্য হচ্ছে x টাকা। এখন দেখো যদি 20% লাভ হয়, ঠিক আছে, এবার কি বলেছে যে মার্ক প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দেয়। এখন চিহ্নিত মূল্য সমান কত না 2500 টাকা। ঠিক আছে, 2500 টাকা, এটা হচ্ছে চিহ্নিত মূল্য। যদি চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হয়, সেটা কত 2500, আচ্ছা 2500 মাইনাস 2500 ইন্টু 10/100। ওকে, 0 কাটলো, অর্থাৎ 2500 মাইনাস 250 সমান কত হবে 2250 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার দেখো x টাকা ক্রয় মূল্য ধরা হয়েছে এবং এক্ষেত্রে কি হয় 20% প্রফিট হয়। ঠিক আছে, এবার দেখো লিখি
যদি 20% লাভ হয় বা লাভ হয়ে থাকে তাহলে বিক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য ধরেছি x টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে x বাই 100 ইন্টু 120 নিশ্চয়ই, কারণ আমরা x এর মানটাই তো ধরেছি 100, তাই যখন 100 দিয়ে ভাগ করছি তাহলে সেটা 1 এর মান হচ্ছে, এবং আমরা যদি বিক্রয় মূল্য বের করতে চাই 20% লাভে, তখন 120 দিয়ে গুণ করলে আমরা বিক্রয় মূল্য পাবো। এখন তাহলে শর্তে কি লিখতে পারি, 120x বাই 100 সমানই হচ্ছে এই 2250 টাকা। ওকে, অতএব x সমান হচ্ছে 2250 ইন্টু 100 বাই 120। তাহলে দেখো 0 0 কাটলাম, 2 6 12, এটাকে এভাবে লিখবো 4 3 12, আর এখানে 25-এর সঙ্গে এই 100, এখানে 4 25-এ 100 লিখতে পারি, এবং এই 3কে ভাগ করব, 3 7 21, 3 5 15, অর্থাৎ 75 ইন্টু 25 কত হবে, 5 25 125 এর 5 সাথে থাকে 12, 7 25-এ 175 আর 12 হচ্ছে 187, অর্থাৎ 1875 টাকা। ঠিক আছে, অতএব জিনিসটির ক্রয় মূল্য বা অঙ্কে যেটা দেওয়া আছে প্রকৃত মূল্য সমান হচ্ছে 1875 টাকা। ওকে, নেক্সট দেখো, 80 liters of 60% concentration of acid solution is added to 35 liters of 80% concentration of acid solution. What is the concentration of acid in the new solution? অর্থাৎ 60% ঘনত্বের অ্যাসিড দ্রবণে 40 লিটার এবং 80% ঘনত্বের অ্যাসিড দ্রবণে 35 লিটার মেশানো হয়েছে, নতুন দ্রবণে অ্যাসিডের ঘনত্ব কত শতাংশ হবে? এটা একটু একবারই করে দিই, দেখো 60% ঘনত্বের অ্যাসিড দ্রবণ, আচ্ছা ঘনত্বের এটা লিখি, 60% ঘনত্বের 40 লিটার দ্রবণে অ্যাসিড আছে, সমান কত, 40 ইন্টু 60 বাই 100, এত লিটার। ঠিক আছে, সমান কত লিখবো, দেখো 0 0 কাটলাম, সমান হচ্ছে কত, 24 লিটার। ঠিক আছে, আরেকটা কি আছে না, 80% ঘনত্বের 35 লিটার দ্রবণে অ্যাসিড আছে, সমান হচ্ছে 35 ইন্টু 80 বাই 100। ঠিক আছে, তাহলে দেখো 4 20 80, 5 20 100, 5 7 35 সমান হচ্ছে 7 4 28 লিটার। ওকে, তাহলে 60% ঘনত্বের 40 লিটার দ্রবণে অ্যাসিড আছে 24 লিটার, 80% ঘনত্বের 35 লিটার দ্রবণে অ্যাসিড আছে 28 লিটার। তাহলে যদি এই দুটি ঘনত্বের অ্যাসিডকে বা অ্যাসিড দ্রবণকে মেশানো হয় তাহলে নতুন দ্রবণের পরিমাণ, ঠিক আছে, দ্রবণের পরিমাণ কত,
40 লিটার প্লাস 35 লিটার, 40 প্লাস 45 লিটার সমান কত? 75 লিটার। ঠিক আছে, এটা হচ্ছে দ্রবণের মোট পরিমাণ। দ্রবণের মোট অ্যাসিড আছে কত দেখো? 24 লিটার প্লাস 28 লিটার সমান কত হবে? 52 লিটার। ঠিক আছে, অতএব নতুন দ্রবণে অ্যাসিডের ঘনত্ব সমান কত না, মোট অ্যাসিড আছে বাই মোট দ্রবণ ইন্টু 100, তাহলে কত হবে? 4 পঁচিশে 100, 4 পঁচিশে 100, 3 পঁচিশে 75, 4 দুয়ে 8, 4 পাঁচে 20 বাই 3%। ঠিক আছে, সমান কত হবে দেখো? 3 6 18, 2 নামলো 3 9 27, 1 69.13%। অর্থাৎ নতুন দ্রবণে অ্যাসিডের ঘনত্ব কত শতাংশ হবে? এই উত্তর আমরা কি লিখব? নতুন দ্রবণে অ্যাসিডের শক্তি মাত্রা সমান কত? 69.1/3%। নেক্সট দেখো, আচ্ছা আমাদের একটা অঙ্ক আছে সিম্পলিফিকেশন। দেখো, আচ্ছা এই অঙ্কটা আমরা দুটো মেথডে করব। ঠিক আছে, দুটো মেথডে করব। দেখো এই ক্ষেত্রে আমরা মেথড 1 এটা প্রয়োগ করি। এটা হচ্ছে একদম বেসিক যে নিয়ম সেটা। অঙ্কটা প্রথমে একবার লিখে নিই। 0.47 বার প্লাস 0.503 বার মাইনাস 0.39। আচ্ছা এক্ষেত্রে শুধুমাত্র 9-এর উপর বার হবে, এটা ভুল হয়েছে। আর এটা হচ্ছে 0.8 বার। তোমরা দেখেছো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো আরও কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পরে কনসেপচুয়াল আরও ভিডিও নিয়ে আসব। দেখো তোমরা জানো যে যখন এরকম কোনো সংখ্যা থাকে, ধরো 0.999 ডট 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 অনেক 9 হয়ে যাচ্ছে, আমরা এটাকে সংক্ষেপে লিখি 0.9 বার। একটা 10 পৌনঃপুনিক চিহ্ন দিই বা এখানে বার লিখি, সংক্ষেপে লেখা। এটার মানেই হলো এখানে আরও অনেক 9 আছে। ঠিক আছে, এবং এই পৌনঃপুনিক সংখ্যা থেকে ভগ্নাংশে পরিবর্তন করা বা ভগ্নাংশ থেকে পৌনঃপুনিক সংখ্যাতে পরিবর্তন করা, এই ধরনের অনেক অঙ্ক আমরা পরের ভিডিওতে কোনো এক সময় নিয়ে আসবো। ঠিক আছে, আজকে এই অঙ্কটা দেখো 0.47, অর্থাৎ এটাকে যদি ভগ্নাংশে পরিবর্তন করি, দেখো প্রথমে পুরো সংখ্যাটা লিখতে হয়, অর্থাৎ 47 মাইনাস যে সংখ্যাটিতে পৌনঃপুনিক নেই সেটা লিখব 4 বাই যটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে তটা 9 বসলো, এবং যটার উপরে পৌনঃপুনিক নেই তটা 0 বসবে। বুঝতে পেরেছো? অর্থাৎ মোট সংখ্যাটা প্রথমে লিখব, তারপরে যেটার উপর পৌনঃপুনিক বা বার নেই সেটা লিখব, নিচে যখন লিখব তখন যতগুলো সংখ্যার উপরে বার আছে ততগুলো 9 বসবে, যতগুলো নেই ততগুলোর 0 বসবে। এটা হলো। নেক্সট এটা দেখো 0.503 উভয়ের উপর বার আছে, তাহলে প্রথমে যে সংখ্যাটা সেটা লিখছি 503 মাইনাস কার উপর বার নেই, 5-এর উপর বার নেই সেটাকে লিখলাম, বাই দুটো সংখ্যার উপরে বার আছে বা পৌনঃপুনিক আছে, তাহলে দুটো 9, আর কটার উপরে নেই পৌনঃপুনিক, একটার উপরে, তাহলে একটা 0। নিশ্চয়ই বুঝতে পেরেছো। 0.39 এর জায়গাতে দেখো লিখবো কি লিখবো, -39 -3, 39 -
3/90, ওকে, ইন্টু 8/9, যেহেতু একটাই সংখ্যা একটাই 9, এটাকে সংক্ষেপে কি লেখা যায়? 43/90 প্লাস 503 - 4 অর্থাৎ 498/990 মাইনাস, এটা কত হবে দেখো, 3 বিয়োগ করা হচ্ছে অর্থাৎ 36/90 ইন্টু 8/9, ঠিক আছে, 9 × 4 = 36, 4 × 8 = 32 হয়ে যাবে। তাহলে এটা 43/90 প্লাস 498/990 মাইনাস 32/90, ওকে, 990 লসাগু হলো 90, অর্থাৎ এক্ষেত্রে কত হবে? আচ্ছা, একটা জিনিস দেখো, 43 আর 32কে যদি বিয়োগ করে নিই তাহলে কত হবে? এটা 11/90 প্লাস 498/990। চলো দেখো, এটা কিন্তু এখানে কি হয়ে যাবে, 11 11 121, যদি এই দুটো লসাগু করি 121 প্লাস 498, এটাকে যদি যোগ করা যায় 8 আর 1 = 9, 9 আর 2 = 11, 9 আর 2 = 11, 1 হাতে থাকে 1, 4 আর 1 = 5 আর 1 = 6, 618/990। এবার দেখো এই যে সংখ্যাটা আছে, আচ্ছা এটা 618 না, এটা 619 হবে, 19, 619। এবার দেখো এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা পৌনঃপুনিক বা এই বারে কনভার্ট করব। কিভাবে করতে পারি দেখো, প্রথমে লিখলাম 600, আচ্ছা এখানে 990, মানে একটা জিনিস দেখো, দুটোর উপরে বার থাকবে, ঠিক আছে, আর একটার উপরে নেই মানে একটা শূন্য বসবে, তাহলে যেটার উপর নেই সেটাকে আমরা বিয়োগ করি 619 থেকে, তাহলে যেহেতু সংখ্যাটা একই রাখতে হবে তাই 619-এর সঙ্গে বিয়োগ করব আমরা 6/990, তাহলে এটাকে কি আমরা কি লিখতে পারি দেখো, 0.625, যেহেতু দুটোর উপর বার আছে তাই এটা লিখলাম, ঠিক আছে, 625। এটাকে তোমরা ভেঙে দেখে নিতে পারো ঠিক আছে কিনা। তাহলে উত্তর হয়ে গেল 0.625, যা 2 আর 5 এর মাথায় বার আছে। এটা গেল মেথড 1। মেথড 2 দেখো কিভাবে করতে পারি। (0.47 বার প্লাস 0.503 বার মাইনাস 0.39 বার ইন্টু 0.8 বার। দেখো এক্ষেত্রে যেহেতু এটাও 3 অঙ্কের সংখ্যা আছে, আমরা এটাকেও কিন্তু 3 অঙ্কের সংখ্যা করে নিতে পারি। কেমন হবে দেখো, 0.47 এর মাথায় বার আছে মানে 0.47777 এভাবে লিখতে পারি। সেই সংখ্যাটাকে আমরা দেখো লিখলাম 0.477, এই দুটো লিখলাম, বার দিয়ে দিলাম, প্লাস 0.503, এই দুটোর মাথায় বার অলরেডি আছে, আর এই 0.39 আর 8কে ভেঙে এই 32/90 এসেছিল এখানে, ঠিক আছে, এটাকে আমরা একবারে লিখে দিলাম 32/90, ঠিক আছে, এই যে এটা এটা তোমরা ভেঙে করে নেবে, ঠিক আছে, আমি যেহেতু মেথড 2টা করাচ্ছি তাই এটা লিখলাম না। এবার দেখো এইখানে তোমরা যদি যোগ করে দাও, দুটো পৌনঃপুনিক এক্ষেত্রেও আছে এক্ষেত্রেও আছে, 7 আর 3 = 10, 0 হাতে থেকে 1, 7 আর 1 = 8, 5 আর 4 = 9, 0.980 এবং 80-র মাথায় বার মাইনাস এই 32 আর 90-কে ভাঙে এইভাবে লিখতে পারি 35 - 3/90, ঠিক আছে, এটাকে এইভাবে লেখা যায় সমান 0.980 মাইনাস 32/90, এটাকে কিভাবে লিখতে পারি দেখো 0.35, এরকম লেখা যায়। অর্থাৎ এই যে সংখ্যাটা 0.980 তার মাথায় বার, আমরা এই 0.35 এই সংখ্যাটাও তো এইভাবে লিখতে পারি 0.355 তার মাথায় বার। এবার দেখো 5 10
5 আর 1 6 8, 3 আর 1 4, 3 9 6, এটা হচ্ছে 6, 0.62525 এর মাথায় বার, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, দ্য ভ্যালু অফ, এক্ষেত্রে আমি অঙ্কটা একটু লিখে দিই। দেখো, the value of 4 minus 1 by 1 plus 1 by 3 plus 1 by 2 plus 1/4, ঠিক আছে, এই ভ্যালুটা বের করতে হবে। দেখো আমরা ধাপে ধাপে করব। 4 মাইনাস 1 বাই 1 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই, এই 2 প্লাস 1/4টাকে আমরা কিভাবে লিখবো দেখো, 2 প্লাস 1/4টাকে 4 2 8 প্লাস 1, আর এই 4টা উপরে চলে যাবে এইখানে, অর্থাৎ এইখানে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটাকে কিভাবে লিখতে পারবো, 4 মাইনাস 1 বাই 1 প্লাস 1 বাই 3 প্লাস 4/9, ঠিক আছে, সমান 4 মাইনাস 1 বাই 1 প্লাস 1 বাই, দেখো 9 3 27 প্লাস 4, 27 প্লাস 4, এই 9টাকে এইখানে উঠিয়ে দিলাম, ঠিক আছে। 4 মাইনাস 1 বাই 1 প্লাস 9 বাই 31, ঠিক আছে, সমান 4 মাইনাস 1 বাই 31 আর 9 কত হয়ে যাবে 40, আর এই যে 31 এটা উঠে যাবে উপরে। একত্রিশটা উঠে গেল উপরে। এবার দেখো 4 4 16, অর্থাৎ 160 মাইনাস 31 বাই 40, তাহলে 1 কয় 10 9, 3 আর 1 4 6 2, 129 বাই 40, 4 মাইনাস 1 বাই 1 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই 2 প্লাস 1/4, 2 প্লাস 1/4টা হয়ে যাচ্ছে কত, 4 2 8 প্লাস 1, আর উপরে উঠে গেল 4, তাহলে কত হলো 4 মাইনাস 1 বাই 1 প্লাস 3 প্লাস 4/9, 9 3 27 প্লাস 4, আর এই 9টা গেল উপরে উঠে 1 প্লাস হলো 27 7 4 31 প্লাস 9, সেটা হয়ে গেল কত 9 প্লাস 31 40, 31টা উঠে গেল উপরে, 4 মাইনাস 31 বাই 40, 4 4 16 মাইনাস 31, 129 বাই 40, 3 প্লাস 4/9,
1 প্লাস 4 মাইনাস 1 প্লাস 31 প্লাস 9। আচ্ছা উপরে এখানে আচ্ছা ঠিকই আছে, এটা 40। ঠিক আছে, এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে আমরা আমাদের যে 10টা অঙ্কের প্র্যাকটিস সেট সেটা শেষ করলাম। নেক্সট আরও অনেক প্র্যাকটিস সেট আসবে। তোমরা কিন্তু প্রথম যে স্লাইডে আমরা বলেছিলাম যে তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পেতে চাও অবশ্যই আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্কে তোমরা যোগদান করো। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা তোমাদের সমস্ত পিডিএফ এবং স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। এবং 10টা প্র্যাকটিস সেট শেষ হওয়ার পর আমরা কিন্তু একটা মক টেস্ট চালু করব। ঠিক আছে, একটা মক টেস্ট ফ্রি অফ কস্ট সবার জন্যই। তোমরা হোয়াটসঅ্যাপ লিঙ্কে যুক্ত হয়ে সেই মক টেস্টে যোগদান করতে পারো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।